দেখো, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এই জায়গাতে আমরা দেখো পেজ নাম্বার 95, প্রথমেই এখানে ডিএনএ ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার এবং ফিজিক্যাল স্ট্রাকচার এগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এইভাবে ধরো এই মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এমন একটি টপিক বা সাবজেক্ট, চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টার অন্তত সম্ভব নয়, এই চ্যাপ্টার অন্তত পক্ষে সম্ভব নয় এনসিইআরটি ধরে ধরে। ঠিক আছে, আমি শুধু টপিক গুলো দেখবো আর পড়ে দেবো, আমি শুধু টপিক গুলো দেখার জন্য নিলাম। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারটা ওইভাবে করে পোষাবে না। আবার ইভলিউশন যদি তোমরা পড়বো বলো, তখন ইভলিউশন পড়ানোর সময় আবার লাইন বাই লাইন এনসিইআরটি তখন আবার সম্ভব হবে। আবার বায়োটেকনোলজিতে সম্ভব হবে না। এরকম দু একটা চ্যাপ্টার আছে যেখানে একদমই সম্ভব নয়, মানে আমি এনসিইআরটি ধরে ধরে পড়াবো সেটা এখানে ঠিকঠাক বুঝতে পারবে না। সেই জন্য এই টপিক গুলো বিশেষ করে আমাকে নিজের মতো করেই পড়াতে দিতে হবে, তবে সম্ভব হবে। ওকে, যেহেতু এগুলো বোঝার অনেক বিষয় রয়েছে। দেখো, ডিএনএ বা যদি নিউক্লিক অ্যাসিডও ভাবি, তাহলে এখানে প্রথমেই নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ যদি কেমিক্যাল স্ট্রাকচার বলি, যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচার বলি, তাহলে সেক্ষেত্রে ডিএনএ আরএনএ এর বেশিরভাগ জায়গাগুলোই আমরা একই রকম পাবো। কেমিক্যাল স্ট্রাকচার বলতে গেলে আমরা একই রকম পাবো। তো সেখানে ডিএনএ বা আরএনএ তৈরি হচ্ছে কি দিয়ে? একটা হলো উপাদান, সেটা হলো পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার। এবার যদি সেটা ডিএনএ হয়, তাহলে সেটা ডি অক্সিরাইবোজ। যদি ডিএনএ হয় আমরা একবারই বলে দেবো সবটা। হ্যাঁ, যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সিরাইবোজ, আর যদি আরএনএ হয় তাহলে রাইবোজ। দুটোই 5 কার্বনের সুগার বা পেন্টোজ সুগার। আর 2 নম্বর রয়েছে H3PO4, মানে নিউক্লিক ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড রয়েছে, এটাকেও ভেঙে দেখানোর দরকার নেই, আমরা বোর্ডের জন্য দেখেছি, আমরা যা একবার আঁকার সময় একবার ডাইরেক্টলি দেখে নেবো। আর রয়েছে যে বিভিন্ন ধরনের নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো পিউরিন আর একটা হলো পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের ক্ষেত্রে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর এটা বোথ ডিএনএ এন্ড আরএনএ। আর এখানে থাইমিন অথবা ইউরাসিল, প্রথমটা ডিএনএ ক্ষেত্রে, পরেরটা আরএনএ ক্ষেত্রে। আর রয়েছে সাইটোসিন। ঠিক আছে, এই হলো নাইট্রোজেন বেস। কেমিক্যাল স্ট্রাকচার এখানে কোনো বেসের ডিটেলসে কিছু নাই, সুতরাং আমাদের পড়ার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এনসিইআরটি তে নেই, তো আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা ইচ্ছা করলে আহ এমনি নর্মালি একবার দেখে নিতে পারি অন্য বই থেকে যে তাদের কেমিক্যাল স্ট্রাকচার গুলো কেমন। ডাবল হাইড্রোজেন বন্ড ট্রিপল হাইড্রোজেন বন্ড তৈরি করার ক্ষেত্রে কেমিক্যাল স্ট্রাকচার গুলোর প্রয়োজন হয়। তো যেহেতু আমাদের মানে সিলেবাসে নাই, সেই জন্য আমাদের দেখার প্রয়োজন হচ্ছে না। ওকে, এবার দেখো, যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচারটা একবার দেখি, তো ব্যাকবোন হিসাবে আমরা যেভাবে পাই সেটা হলো এরকম, যে ডিএনএ কে বা আরএনএ কে সর্বদাই 5' to 3' এভাবে লেখা হয়। ডিএনএ ক্ষেত্রে ডাবল স্ট্র্যান্ডেড, তো দুটো স্ট্র্যান্ড করা হয় অ্যান্টি প্যারালাল। আর আরএনএ ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ড, তো একটাই স্ট্র্যান্ড করা হয় 5' to 3'। তো সেখানে ফসফেট এবং সুগারের ব্যাকবোন থাকে, তাই না? আমরা আরএনএ পড়ার সময় বা ডিএনএ পড়ার সময় যখনই আমরা বলি সুগার ফসফেটের ব্যাকবোন রয়েছে। তাহলে এখানে একই ভাবে আমরা করব, সেটা হলো সুগার ফসফেট। যেহেতু ডিএনএ এর ক্ষেত্রে বলছি, সেই জন্য আমরা সুগার ফসফেটের ব্যাকবোনটা দুটো দেখাচ্ছি। যদি আরএনএ হতো তাহলে আমরা একটা দেখাতাম। তাহলে এই সাইডটাতে আমরা লিখি 5', আর এই সাইডটাতে লিখি 3'।
আর ঠিক একই ভাবে এই সাইডটা 5 প্রাইম, আর এই সাইডটা হলো অ্যাকচুয়ালি 3 প্রাইম। আমরা এই জায়গাটা দেখার সময় একটা বিষয় খেয়াল করছি যে 5 প্রাইম এন্ড দিয়ে 5 প্রাইম এন্ড যেখানে লিখেছি সেখানে পি দিয়ে শুরু করেছি, 3 প্রাইমে এস দিয়ে শেষ করে দিয়েছি। ঠিক একইভাবে 5 প্রাইম যখন করেছি পি দিয়ে শুরু করেছি, আর 3 প্রাইমে এস দিয়ে শেষ করেছি। ঠিক আছে, তার মানে আঁকার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে যেটাকে মেনটেন করা হচ্ছে। এটাকে আমরা বলছি ব্যাকবোন। ওকে, মেরুদণ্ড। তো এর উপর বেস করে রয়েছে ডিএনএ স্ট্রাকচার। তো আমরা আগে একটা সুগারের স্ট্রাকচার দেখব, তারপরে তার সঙ্গে ফসফরিক অ্যাসিডকে যুক্ত করব, তার আগে নাইট্রোজেন বেসকে যুক্ত করবো, তারপর সঙ্গে ফসফরিক অ্যাসিডকে যুক্ত করবো। ওকে, তো সুগারের গঠন দেখা যাক। একটা সাইড থেকেই করছি যেহেতু একটা স্ট্যান্ড অন্তপক্ষে দুটো দেখাবো। তো একটা পেন্টোজ সুগারের যদি আমরা গঠন দেখি তাহলে সেক্ষেত্রে C1, C2, C3, C4, আর এর সঙ্গে রয়েছে C5। C5-এ একবারে করে দিচ্ছি CH2OH। ওকে, আর এগুলোর ক্ষেত্রে OH, HOH। যদি এটা ডিএনএ না হয়ে আরএনএ হতো তাহলে সেই জায়গাতে আমরা OH করতাম। যেহেতু আমরা ডিএনএ বলছি, ডিএনএ এর সঙ্গে আরএনএ এই যে ডিঅক্সিরাইবোজ আর রাইবোজের ডিফারেন্স যেটা, সেটা হলো শুধু এটা। এই জায়গাতে ডিঅক্সিরাইবোজ রাইবোজের সঙ্গে ডিফারেন্স। তার মানে যদি এখানে OH লিখে রাখি তাহলে এটা রাইবোজ সুগার, আর যদি ওটা মুছে দিই তাহলে এটা ডিঅক্সিরাইবোজ। ব্যাস, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে তার পেন্টোজ সুগারকেও দেখা হয়ে গেল, আরএনএ এর ক্ষেত্রে তার পেন্টোজ সুগারকেও দেখা হয়ে গেল একই সঙ্গে। যেহেতু আমরা ডিএনএ পড়াবো বলছি সেই জন্য আমরা ডাইরেক্টলি এখানে লিখেই রাখছি, করে রাখলাম। এরপর এখানে একইভাবে HOH, আমরা এখানে S1 দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে, যেটা S1 মানে এই জায়গাটাকে আমরা ফোকাস করছি বা জুম ইন করে দেখাচ্ছি। এটা S1 হয়ে গেল। তো এইগুলো তোমার একটা সুগারের ক্ষেত্রে স্ট্রাকচার। এবার দেখো, আমরা যদি এখানে S1 বলি তাহলে এখানে তার আগে ফসফরাস রয়েছে, তার মানে ফসফরিক অ্যাসিড এখানে প্রথমেই রয়েছে। তো দেখো, তার আগে আমরা একটা জিনিস করবো, সেটা হলো যে আমরা যখন বলছি অ্যাডেনিন তখন সেটাকে বলছি আমরা নাইট্রোজেন বেস। এবার এই অ্যাডেনিনের সঙ্গে যখন সুগার অ্যাড হচ্ছে, অবশ্যই ডিঅক্সিরাইবোজ সুগার যদি হয়, এখানে ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ হলো রাইবোজ, অসুবিধা কিছু নাই, তখন এটাকে আমরা বলি অ্যাডেনোসিন। তাহলে সেটা তখন হবে নিউক্লিওসাইড। যেটাকে আমরা অ্যাডিনাইন বলছিলাম তখন সুগারের সঙ্গে জুড়ে সেটা হবে অ্যাডিনোসিন, আর এটাকে বলছি আমরা নিউক্লিওসাইড। তার মানে সেটাই আগে আমরা করে দিই, আগে নিউক্লিওসাইড হয় তারপর টাইড হয়। তো এখানে আমরা নাইট্রোজেন বেসকে অ্যাড করছি। ধরো সাপোজ এখানে বলেছি যেহেতু অ্যাডিনিন, অ্যাডিনিনকে অ্যাড করলাম। তাহলে এখানে S1 এর এখানে আমরা অ্যাডিনিনকে অ্যাড করলাম। ওকে, তাহলে এখানে একটা বন্ড ক্রিয়েট হয়েছে অবশ্যই, যার সঙ্গে সুগারকে নাইট্রোজেন বেসকে ধরতে হয়েছে, এবং সেটা হলো গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এই জায়গাতে রয়েছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এখানে তৈরি হয়েছে গ্লাইকোসাইডিক বন্ড, যার থ্রু দিয়ে এখানে সুগার নাইট্রোজেন বেসকে ধরে রেখেছে। মানে এই স্ট্রাকচারটা যা এখন হয়েছে সেটা হলো নিউক্লিওসাইড। অ্যাডেনিনের নিউক্লিওসাইড মানে অ্যাডিনোসিন, যদি গুয়ানিনের হতো তাহলে গুয়ানোসিন। ঠিক আছে, যদি সাইটোসিনের হতো, এইভাবে আছে মানে এইভাবে হয়, মানে যার হবে তার ক্ষেত্রে এরকম নামটা হয়। এবার দেখো, যেহেতু S1 এখানে দিয়েছি তাহলে এটা S1, তাহলে তার আগে পি আছে, তার মানে এখানে H3PO4 OH OH OH। তাহলে H3PO4 এর ক্ষেত্রে আমরা এটা দেখে বুঝতেই পারছি যে এটাকে ভাঙা হয়েছে, এবং যে পিটা আমরা এখানে প্রথমেই শুরুর ক্ষেত্রে রাখবো বলছিলাম, সেই শুরুর ক্ষেত্রে এটা রয়েছে। তাহলে এই জায়গাতে বুঝতে পারছি আমরা OH এবং OH পাশাপাশি এসছে, তার মানে এই OH এর সঙ্গে এই OH এর বন্ডিং হবে, এখান থেকে ডিহাইড্রেশন হবে, মানে জল বেরিয়ে যাবে,
এবং একটি অক্সিজেন পড়ে থাকবে, আর সেটা এখানে ফসফোএস্টার বন্ড তৈরি করবে। তাহলে এখান থেকে অবশ্যই জল বেরিয়ে গেছে, মানে ডিহাইড্রেশন হয়েছে, আর এখানে যে বন্ড ক্রিয়েট হয়েছে তার নাম ফসফোএস্টার বন্ড। তাহলে ফসফো এস্টার বন্ড, এই যে ডাবল বন্ড মানে এস্টার বন্ড, আর এখানে ফসফেট আছে, ফসফোএস্টার বন্ড। আচ্ছা, এখানে কেন রয়েছে, এই জায়গাটা কেন রয়েছে পি দিয়ে শুরু হয়েছে? কারণ এখানে সুগারের ক্ষেত্রে যে 5' পজিশন রয়েছে, 5' to 3' লেখার কারণ এটা যে এই সুগারটার মানে একটা চেনে যতগুলো নিউক্লিওটাইড থাকুক না কেন, সেই চেনটার ক্ষেত্রে প্রথম যে বেসটা রয়েছে তার যে 5' মানে মানে 5 কার্বনের যে পজিশন রয়েছে, সেই পজিশনটা এখানে ফসফরিক অ্যাসিড দিয়ে ব্লক করা আছে, যেন ওই এন্ডে কেউ যুক্ত হতে না পারে। আর যেহেতু 5 কার্বন দিয়ে এখানে শেষ হচ্ছে বা শুরু হচ্ছে, শেষ না হয় শুরু বলাই ভালো, শুরু হচ্ছে, সেই জন্য এখানে 5' লেখা হয়। আর চলতে চলতে যত দূরই যাক না কেন, এখানে এই এরকম একটি সুগারের 3' ফাঁকা পড়ে থাকবে, যাতে আরো কোনো সুগারের সেখানে অ্যাড হতে পারে বা ফসফরিক অ্যাসিড দিয়ে সুগার অ্যাড হতে পারে, সেই জন্য আগে 3' লেখা হয়। তাহলে 5' to 3' লেখার কারণ কি সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তো এটা এখন আপাতত কি আছে, এখন নিউক্লিওটাইড হয়ে গেছে, কারণ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস অ্যাড করে নিউক্লিওসাইড হয়েছিল, এখন ফসফরিক অ্যাসিড অ্যাড হয়ে গেল। তার মানে এখানে এখানে নাইট্রোজেন বেস প্লাস সুগার আগে থেকেই অ্যাড ছিল, আর এখন ফসফেটকে অ্যাড করলাম আমরা। তাহলে এটাকে আমরা বলছি নিউক্লিওটাইড। হলো। তাহলে অ্যাডেনিন, অ্যাডিনোসিন, অ্যাডেনাইলিক অ্যাসিড, এই জিনিসগুলো যেন মাথার মধ্যে গেঁথে থাকে। তাহলে অ্যাডেনিন, তার সঙ্গে অ্যাডিনোসিনের কি পার্থক্য, আর তার সঙ্গে অ্যাডেনাইলিক অ্যাসিডের কি পার্থক্য, এগুলো যেন কখনো ভুল না হয়। আমরা যখন এডিপি লিখি, যখন জিডিপি লিখি, হ্যাঁ, এই যে বিষয়গুলো আমরা লিখি, হ্যাঁ, তো এইগুলো লেখার ক্ষেত্রে এটিপি লিখি, তো এই যে এখানে অ্যাডনোসিন ট্রাইফসফেট, অ্যাডনোসিন ডাইফসফেট, গুয়ানোসিন ডাইফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, ইউরিডিন ট্রাইফসফেট, মেনলি কমন আমরা এটিপি কে পাই অ্যাজ এ এনার্জি কারেন্সি, কিন্তু সবকটারই ফরম্যাট হয়। যেমন ইউটিপি আমরা দেখেছিলাম যখন ওই আমরা গ্লাইকোলাইসিস গ্লাইকোজেনেসিস পড়ি, তখন আমরা ইউটিপির কথা দেখি। তাহলে এটা সবচেয়ে কমন ফরম্যাট, কিন্তু বাকি ফরম্যাট গুলোও আছে, সেগুলো কোথাও কোথাও অবশ্যই ইউজ হয়। ঠিক আছে। তাহলে এটা হলো আপাতত নিউক্লিওটাইড। তার মানে যদি আমরা নেক্সট সুগারটাকে এখানে আঁকি, তাহলে নেক্সট সুগারটাকে ধরো আমরা এখানে আঁকলাম। নেক্সট সুগারটার ক্ষেত্রে এখানে ওইচ, এইচ, এগুলো দিলাম না কিছু, এখানে আমরা ডাইরেক্টলি অ্যাড করছি সাপোজ গুয়ানিনকে। ওকে। তার মানে এখানে একইভাবে 5 কার্বন পজিশনটা রয়েছে, 5 নম্বর কার্বন পজিশনে রয়েছে, এবং সেক্ষেত্রে H2OH। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখছি S2, সাপোজ এটাকে আমরা S2 এভাবে লিখলাম। তার মানে বুঝতেই পারছি S1 আর S2 মাঝে সেই একই বিষয়, ফসফরিক অ্যাসিড আছে। তাহলে এখানে একই জিনিস করবো আমরা, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই OH এর সঙ্গে এই OH, এই OH এর সঙ্গে এই OH, দু জায়গায় বন্ড ক্রিয়েট করছে। তো আগে যেটা ফসফো এস্টার বন্ড ছিল, এখন সেটা ফসফো ডাই এস্টার বন্ড হবে। তার মানে এটাকে আমরা মুছে দিলাম, তো এখানে ডাইরেক্টলি আমরা এস্টার বন্ড ক্রিয়েট করলাম, আর এখানেও ডাইরেক্টলি আমরা এস্টার বন্ড ক্রিয়েট করলাম, যেহেতু একটা করে ও ফাঁকা পড়ে রয়েছে। তাহলে বন্ডটার নাম হয়ে গেল এখন ফসফো ডাই এস্টার বন্ড। ওকে, দুটো জল বেরোলো। তার মানে এখানে আবার একটি নিউক্লিওটাইড চলে এসছে। তার মানে এটাই বোঝা বোঝা যাচ্ছে এখান থেকে যে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, সাপোজ এখানে জি অ্যাড করেছি, তো তাহলে জি, এখানে ধরো টি অ্যাড করলাম, এখানে ধরো সি অ্যাড করলাম, তার মানে এটা এটা তো ডিএনএ ইকুয়াল টু পলি নিউক্লিওটাইড চেন, আমরা বলতেই পারি যে এটা একটা নিউক্লিওটাইডের চেন।
যেহেতু পরপর নিউক্লিওটাইড গুলো পরপর সাজানো রয়েছে। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে যদি ইউনিট আমরা বলি, ইউনিট কি, ডিএনএ এর ইউনিট কি বা আরএনএ এর ইউনিট কি, তাহলে সেটা ডি অক্সি রাইবো নিউক্লিওটাইড অথবা রাইবো নিউক্লিওটাইড। বিষয়টা একই, শুধু অক্সি আর ডিঅক্সি এই ব্যাপারটাকে আগে লাগাতে হবে। একটা সুগার একটা নিউক্লিওটাইডের চেনে যত দূরে এগিয়ে যায় না কেন, আমরা এই 3' এন্ডটা ফাঁকা পড়ে থাকছে, 3' যেটা সেটা ফাঁকা পড়ে থাকছে। আর সেই জন্য আগেও বললাম আমরা 5' to 3' লেখা হয়। আমরা রেপ্লিকেশন পড়তে গিয়ে দেখেছি যে 5' to 3'ই সর্বদা রেপ্লিকেশনের স্ট্যান্ডে এগোয়। আর এগোনোর কারণ এটাই যে 3' ফাঁকা পড়ে আছে, যদি কাউকে অ্যাড হতেই হয় তাহলে এখানে যুক্ত হতে হবে, ওই সাইডে সিল করা আছে। হয়ে গেল, তাহলে আমি 5' to 3' বুঝে গেলাম। এরপর রয়েছে নিউক্লিক অ্যাসিডকে অ্যাসিড বলা হয় কেন, তো তার কারণ এখানে রয়েছে। হ্যাঁ, ফসফরিক অ্যাসিডের একটা করে ওই সবসময় ফাঁকা পড়ে রয়েছে, এখানে প্রথমটা দুটো হবে। তারপরে যত লম্বা চেনে যাবো আমরা, সব জায়গাতেই কিন্তু ফসফরিক অ্যাসিডের একটা করে ওইচ ফাঁকা পড়ে রয়েছে। তো সেই জন্য এখানে ডিএনএ বা আরএনএ এর ক্ষেত্রে একে নিউক্লিক অ্যাসিড বলা হয়। এবার পিএইচ লেভেল কত হবে তা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয়, কারণ সেটা ডিপেন্ড করছে যে সেই ডিএনএ বা আরএনএ এর চেনটা কত লম্বা। কারণ যত লম্বা হবে চেনটা, তত ওইচ ফাঁকা পড়ে থাকবে বেশি। তার মানে একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট বা টুকরোর এক্স্যাক্টলি পিএইচ কত সেটা বলা সম্ভব নয়। আর ডিএনএ কে ডিন্যাচুরেট করার ক্ষেত্রে, মানে ডিএনএ দুটো স্ট্র্যান্ডকে পৃথক করার ক্ষেত্রে এটাও বলা সম্ভব নয় যে কি লেভেলের টেম্পারেচার দিলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড পৃথক হয়ে যাবে। কারণ সেখানে এ টি জি সি এদের যে হাইড্রোজেন বন্ডিং বেস পেয়ারিং সেটা এক নয়, ডাবল বন্ড ট্রিপল বন্ডের ব্যাপার আছে। সেই জন্য সেখানেও বলা সম্ভব নয় যে কি পরিমাণ টেম্পারেচার বাড়ালে বা পিএইচ লেভেলকে কতটা তুললে দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যাবে। সেটা আমরা আমরা প্রপার্টিতে পড়ছি, ফিজিক্যাল যে প্রপার্টি আসছে আমি সেটা বলবো। যাই হোক, এটা একটা স্ট্যান্ড। তাহলে 5' to 3' তো বুঝলাম। এরপর অন্য যে পাশের স্ট্যান্ডে রয়েছে সেটা কিন্তু ঠিক উল্টো রয়েছে, আমরা যাকে বলি অ্যান্টি প্যারালাল। এখন উল্টো আছে কেন, সোজাই থাকতে পারতো, তাহলে ডিএনএ রেপ্লিকেশন সুবিধা হতো, এক সাইড দিয়ে চলে যেত। এখনো এক সাইডও হয়, এখনো এক সাইডেই হয়, কিন্তু একটু অন্যরকম মেকানিজম ফলো করে হয়। কিন্তু যদি দুটো একই দিকে থাকতো তাহলে একই সঙ্গে রেপ্লিকেশন দুটো স্ট্যান্ডে হয়ে যেত, তাহলে ল্যাগিং আর লিডিং স্ট্যান্ডের কোনো অপশন আসতো না, দুটোই লিডিং আসতো। কিন্তু এটা সম্ভব নয়, কারণ কারণ একই দিকে মুখ করে যদি আমি আমার পাশের জনের বাঁ হাতের সঙ্গে আমার বাঁ হাতটা ধরবো বলি, তা কখনোই সম্ভব নয়। কারণ তার ডান হাতটা আমার দিকে আছে, আমার বাঁ হাতটা পাশে, তাহলে আমার বাঁ হাতের সঙ্গে তাকে ডান হাতটা ধরতে হবে। তাহলে আমি কিংবা তাকে যে কোনো একজনকে ঘুরতে হবে, ঘুরলেই একমাত্র আমার ডান হাতের সঙ্গে তার ডান হাত বা আমার বাঁ হাতের সঙ্গে তার বাঁ হাতটা ধরা সম্ভব। এখানে যদি এই স্ট্র্যান্ডটা যেভাবে করা আছে সেই সেম স্ট্র্যান্ড যদি আমি এখানে করে দিতাম, তাহলে এস গুলো সব ওইদিকে যেত। যেমন এখানে পি আছে, এস আছে, পি আছে, এস আছে, তাহলে এই প্যাটার্ন আসতো, পি এস এরকম করে আসতো। তাহলে এস এর যে 1 নম্বর কার্বন পজিশন সেগুলো সব ওইদিকে আসতো। তাহলে এই হাতের সঙ্গে ওর ওই দিকের হাতে যুক্ত হবে কি করে, তো বন্ড হচ্ছে না, দূরে চলে যাচ্ছে। কারণ এর 1 নম্বর পজিশন ওর 1 নম্বর পজিশন পাশে আসছে না, ওর 1 নম্বর পজিশন ওর 5 নম্বর পজিশনের পাশে আসছে, তো এটা তো সম্ভব নয় কখনো। আর সেই জন্য স্ট্যান্ড অ্যাকচুয়ালি উল্টো দিকে রয়েছে, মানে উল্টো দিকেই ফর্ম হয়েছে। আর তার মেকানিজম আমরা বোর্ডে দেখেছি যে কিভাবে ওকাজাকি ফ্র্যাগমেন্ট গঠন হয়েছিল, কিভাবে স্টেপ একটু এগিয়ে গিয়ে পিছিয়ে এসেছিল, সেটা আমরা তখনও দেখেছি, আবারও দেখে নেবো এই চ্যাপ্টারতেই। তার মানে দাঁড়ালো এটাই যে অ্যান্টি প্যারালাল থাকার উদ্দেশ্য এটা যে যেহেতু এর S1 এর বা এস এর ক্ষেত্রে সুগারের ক্ষেত্রে 1 নম্বর পজিশনে যে তোমার নাইট্রোজেন বেস আছে, পাশের যে সুগারটা তারও 1 নম্বর পজিশনেই বেসটা থাকবে। সেজন্য তাদেরকে জোড়া লাগাতে গেলে তাদেরকে পরস্পর পাশাপাশি আসতে হবে, আর পাশাপাশি আসতে গেলে একজনকে ঘুরেই থাকতে হবে। সেই জন্য এটা 5' to 3' হয়, এটা 3' to 5' উল্টো দিকে হয়। আমরা কখনোই 5' to 3' ছাড়া বলা উচিত নয়, কিন্তু আমরা অনেক সময় এটা বলতেই থাকি। কারণ পড়ানোর সময় এটা বলে দেওয়া হয়, তারপর পরে আর মেনটেন করা সম্ভব হয় না, বলতেই হয় 5' to 3', 3'to 5'। কিন্তু কখনোই 3' to 5' কথাটা বলাই উচিত না, কারণ ডিএনএ সবসময় এইদিকে মুখ করেই চলছে। সেই জন্য এটাকে যদি আমি এদিকে আঁকি তাহলে এটাকে আমাকে এদিকেই আঁকতে হয়, সেই জন্য কখনোই 3' to 5' বলা যায় না। হলো, তাহলে আমরা একটা জানলাম 5' to 3' বলা হয় কেন, একটা দেখলাম নিউক্লিক অ্যাসিড বলা হয় কেন। যদি আরএনএ হতো এটা, তাহলে এখানে একটা স্ট্যান্ডই কাজটা মিটিয়ে যেত, কারণ দ্বিতীয় স্ট্যান্ড আমাকে কিছু ভাবতেই হতো না। তার মানে আরএনএ কেমিক্যাল স্ট্রাকচার আমার দেখা হয়ে গেল। শুধু এই জায়গাতে যখন টি লিখবো তার জায়গায় টি না লিখে ইউ লিখবো, ব্যাস, বাকি তো সেম টু সেম।
আর কিছু পার্থক্যই নেই। তার মানে আরএনএ কেমিক্যাল স্ট্রাকচার এর সঙ্গে দেখা হয়ে গেল। ডিএনএটার জন্য আলাদা করে দেখতে হচ্ছিল, সেটা হলো যে এখানে যখন আমরা ডিএনএটা দেখবো তাহলে সেম ভাবেই এখানে একটা সুগারকে আনবো আমরা। আর যে এখানে এ থাকলে এখানে টি থাকবে, তার মানে এর সঙ্গে ধরো এখানে সুগার, আর ওটা আঁকলাম না, এটা সুগার। তার মানে এখানে যখন জি রয়েছে তখন এখানে সি রয়েছে, আর সেই সিটা সুগারের সঙ্গে রয়েছে। তাহলে এই সুগারটার সঙ্গে এই সুগারটা এইভাবে ফসফরিক অ্যাসিড দিয়ে লাগানো আছে। তার মানে এখানে নতুন আরেকটি বন্ড এলো, যেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড, তাই তো? তাহলে এ টি এর মাঝে ডাবল হাইড্রোজেন বন্ড আর জি সি এর মাঝে ট্রিপল হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়, যদি নর্মাল বেস পেয়ারিং মডেলকে ফলো করে। কখনো কখনো এর ব্যতিক্রমী ঘটনা ঘটে, কিন্তু সেগুলো জেনারেলি মিউটেশন বা অন্যান্য সময় ঘটে, নর্মালি এসব হয় না। নর্মালি সবসময় এ এর সঙ্গে টি সর্বদা ডবল বন্ডে আর জি এর সঙ্গে সি সর্বদা ট্রিপল বন্ডে যুক্ত হয়। ওকে, তাহলে তিন রকমের বন্ডিং দেখছি আমরা এখানে। একটা হলো গ্লাইকোসাইডিক বন্ড, কে কার সঙ্গে জুড়ে রেখেছে জানতে হবে। একটা হলো হাইড্রোজেন বন্ড, কে কার সঙ্গে জুড়ে রেখেছে জানতে হবে। আর ফসফেস্টার বন্ড বা ডাইএস্টার বন্ড, কে কার সঙ্গে জুড়ে রেখেছে। এগুলো খুব ভালো করে জেনে রাখতে হবে। কেমিক্যাল স্ট্রাকচার ডাইরেক্টলি পরীক্ষায় কখনোই আসবে না, কিন্তু এর সম্পর্কে ডিটেলে জেনে না রাখলে আমাদের অ্যাপ্লিকেশন করতে অসুবিধা হবে, ট্রান্সক্রিপশন করতে অসুবিধা হবে, প্লাস এমনি নিট বা এগ্রিকালচারের ক্ষেত্রে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা অনেক অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো এই মোটামুটি কেমিক্যাল স্ট্রাকচার। এরপর চলে আসবো ডাইরেক্টলি আমরা ফিজিক্যাল স্ট্রাকচারে। ঠিক আছে, ডিএনএ এর ক্ষেত্রে যেহেতু আমরা এনসিইআরটি তে পরপর কেমিক্যাল স্ট্রাকচার এবং ফিজিক্যাল স্ট্রাকচার কি পাচ্ছি, সেই জন্য এগুলো এবার তোমরা লাইন বাই লাইন ধরে ধরে পড়বে। আমি যা বললাম সেগুলো এখানে সব লেখা আছে। ঠিক আছে, তো ফিজিক্যাল স্ট্রাকচারটা আমরা একবার দেখিয়ে দিই, আর তারপর ডাইরেক্টলি আমরা ডিএনএ প্যাকেজিং যদি পড়াতে হয় বলবে, ডিএনএ প্যাকেজিংটা পড়াবো। তারপরে জেনেটিক মেটেরিয়াল হিসাবে বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো আমরা দেখবো। ওকে, বুঝলাম এটা। ফিজিক্যাল স্ট্রাকচার দেখবো, তার সঙ্গে প্রপার্টি গুলো দেখে নেবো। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্রাকচার দেখার সঙ্গে তার সঙ্গে সঙ্গে প্রপার্টি গুলো আমরা দেখে নেবো। অনলাইনে খাই দেবো, সেটা জিজ্ঞাসা করছি। আচ্ছা দেখো, দেখো আমরা যখন বোর্ডের ক্লাস করেছিলাম তখনও বলেছিলাম যে ডিএনএ আঁকার ক্ষেত্রে যদি নর্মালি প্র্যাকটিস হয়ে যায় তো অসুবিধা নাই, আর না হলে এরকম দুটো লাইন, ডটেড লাইন আগে পেন্সিল দিয়ে এঁকে নেবে, দিয়ে তারপরে আঁকবে, তাহলে আঁকতে সুবিধা হবে, কোনো ভুল হবে না। কারণ ডিএনএ সাপের মতো যে ছবিটা আমরা দেখি সেটা অ্যাকচুয়ালি ভুল ছবি। হ্যাঁ, তো এক্স্যাক্টলি ছবি আনতে গেলে আমাদের আহ, এই স্টাইলটা ফলো করলে আমার মনে হয় সুবিধা হবে। এবার তোমরা অন্যভাবেও আঁকতে পারো, স্টাইলটা বিষয় নয়, ব্যাপারটা সাইন্টিফিক হলেই হবে, স্টাইলটা ফ্যাক্টর নয়। কি করা হচ্ছে দেখো, যখনই সাইন্টিফিক ছবি আঁকা হবে তখনই দেখতে আর ভালো লাগবে না। ঠিক আছে, কিন্তু এটাই হয়। এবার অবশ্যই আমরা বিডিএনএ ছবি আঁকছি, এটা বলে রাখতে হবে যে টোটাল 6 রকমের ডিএনএ আছে, এ বি সি ডি টি জেড, টোটাল 6 রকমের ডিএনএ আছে। তার মধ্যে যে ডিএনএ ছবি এখানে আঁকা হচ্ছে সেটা হলো বিডিএনএ ছবি, যেটা ওয়াটসন ক্রিক বর্ণনা করেছিলেন। সেই বিডিএনএ ছবি আমরা এখানে দেখছি। আচ্ছা, এই যে 6 রকমের ডিএনএ রয়েছে তাদের বেসিক যে কেমিক্যাল স্ট্রাকচার সব এক, হ্যাঁ, ফিজিক্যাল স্ট্রাকচারও প্রায় এক, কিন্তু বিভিন্ন জায়গায়, হ্যাঁ, কেউ রাইট হ্যান্ডেড হেলিক্স রয়েছে, কেউ লেফট হ্যান্ডেড রয়েছে, মানে ডান দিকে প্যাঁচ আছে, কারোর করে বাঁ দিকে প্যাঁচ আছে, কারোর বেসের মধ্যে দূরত্বের পার্থক্য আছে, কারোর একটা মেজর একটা মাইনর। আমি আগে বলে দিই, এর এর আগে জিনিসগুলো বলে দিই, তারপরে আমরা বলতে পারবো। তো প্রথমেই যেটা জেনে রাখতে হয় সেটা হলো এটা আমরা বিডিএনএ ছবি করছি, এটা ভুলে গেলে একদম চলবে না বোর্ড নিট সব পরীক্ষার জন্য, কারণ এটা আসে। ওয়াটসন ক্রিক যখন 1954-তে যখন ডাবল হেলিক্যাল স্ট্রাকচার মানে ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার দিচ্ছেন, তার অনেক আগে কিন্তু গ্রিথ 1928-এ বলছেন ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, সেটাই পরে আছে। তো যাই হোক, মানে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল এটা প্রমাণ করার অনেক পরে ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আসছে। তো এই ওয়াটসন ক্রিক যখন তার ডাবল হেলিক্যাল স্ট্রাকচার দিচ্ছেন তার আগে আরো কিছু সায়েন্টিস্ট তাকে ব্যাপকভাবে হেল্প করেছিলেন। তার মধ্যে রয়েছে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এবং উইলকিন্স, এরা রয়েছেন যারা এক্স রে ক্রিস্টালোগ্রাফি করেছিলেন, মানে এক্স রে প্লেটের উপর ডিএনএ ছবি, এই যে ডবল হেলিক্যাল স্ট্রাকচারের ছবি
তুলে দিয়েছিলেন তাদেরকে। এটা তাদের ক্ষেত্রে ব্যাপক হেল্প হয়েছিল এই মডেলটা দেওয়ার ক্ষেত্রে। আরেকজন হলেন চারগফ, যিনি তার চারগফ রুলস দিয়ে হেল্প করেছিলেন, যাতেও কিন্তু এই মডেলটা দেওয়ার ক্ষেত্রে এই ওয়াটসন ক্রিকের ব্যাপক হেল্প হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এই ওয়াটসন ক্রিক যে বিডিএন এর মডেল দিচ্ছেন, সেই মডেলের বিষয়বস্তু এরকম যে ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, সেখানে একটা স্ট্র্যান্ড রয়েছে 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা স্ট্র্যান্ড একইভাবে 5 প্রাইম টু 3 প্রাইম। এটা রয়েছে অ্যান্টি প্যারালালি অবস্থান করছে, মানে এই মুখে হলে ওই মুখে, তীরটা উল্টো দিকে হবে। ঠিক আছে, তো তোমার লেখার সময় অবশ্যই মেনশন করে দেবে, যদি বোর্ডে লেখো তাহলে অবশ্যই তীর দিয়ে মেনশন করে দেবে অ্যান্টি প্যারালালি মানেটা কি। জাস্ট কিছুই নয়, একটা তীরকে এদিকে দেবে আর একটা তীরকে এদিকে দেবে, এই অ্যান্টি প্যারালাল লেখার সময় ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দেবে, দিয়ে লিখে দেবে। এটা অন্য কিছু না, এটা ভালো ছেলে, তার একটা কিছু প্রমাণ তো দিতে হবে আস্তে আস্তে, তো সেগুলো বোঝা যায় আর কি। যাই হোক, এবার দেখো এই যে পাক খাচ্ছে, দেখতেই লাগছে এরকম, কিন্তু বিষয়টা হলো এই সব জায়গাতেই এর দূরত্বটা নির্দিষ্ট 20 অ্যাংস্ট্রম। আমরা আবারও বলছি বিডিএন এর ক্ষেত্রে। তার মানে এই জায়গাতে যখন মনে হচ্ছে যে অনেক চওড়া হয়ে গেছে, অনেকটা দূরে চলে গেছে দুটো স্ট্র্যান্ড, কিছু হয়নি, 20 অ্যাংস্ট্রমই আছে। এই জায়গাতে যেখানে মনে হচ্ছে ঠিকই গেছে, সেখানেও কিছু হয়নি, সেখানেও 20 অ্যাংস্ট্রমই আছে। শুধু দেখতে লাগছে আমাদের ওইরকম। কেন? যেহেতু আমাদের ঘোরার সময় এরকম করে ঘুরছে, তাহলে ঘোরার সময় এই জায়গাটা যখন আমরা সামনে থেকে দেখছি, তখন মনে হচ্ছে পরস্পর ঠিকই গেছে, যেহেতু 2D ভিউ, কিন্তু দূরত্বটা এটাই আছে। আবার যখন এরকম ঘুরে এরকম যাচ্ছে, তখন হচ্ছে দূরত্বটা অনেক বেড়ে গেল, কিন্তু কোথাও বাড়েনি, কোথাও কমেনি, সব জায়গাতে একই আছে, সেগুলো 20 অ্যাংস্ট্রম। ওকে, এটা প্রথম বিষয়। এবার এই যে প্যাচ খেয়েছে, প্যাচ খাওয়ার জন্য এই যে বিভিন্ন জায়গায় মনে হচ্ছে কাছাকাছি চলে এসছে, বা বিভিন্ন লুপ ক্রিয়েট করেছে, যে লুপ গুলো ক্রিয়েট করেছে, তো এই জায়গাতেই আমরা বিভিন্ন গ্রুপ বা খাঁজ পাচ্ছি। তো যেটা বাঁ দিক থেকে কম দূরত্বে ঢুকেছে, সেটাকে বলা হচ্ছে মাইনর গ্রুপ। মাইনর গ্রুপ, হ্যাঁ, গ্রুপ না, GROOVE, গ্রুপ মানে খাঁজ, মাইনর গ্রুপ। আর যেটা বেশি পরিমাণে ঢুকেছে, সেটাকে বলা হয় মেজর গ্রুপ। তার মানে একটা মাইনর, মাইনরের সঙ্গে মাইনর আঁকার ক্ষেত্রে যেটা হচ্ছিল, মাইনরের সঙ্গে সবসময় মাইনর একই লাইনে থাকবে আঁকতে। যদি এখানেও ভুল হয়ে থাকে, তাহলে বিষয়টা তোমাদের পরীক্ষার হলে অবশ্যই মেনটেন করতে হবে, যে এই লাইনটার সঙ্গে এই লাইনটা যেন এক হয়, এই লাইনটা যেন এক হয়, সেম লাইনে থাকে। আর একই বিষয়, যে মেজরের সঙ্গে মেজরের অ্যাক্সিস যেন এক থাকে, ব্যাস, তাহলেই হবে সাইন্টিফিক ছবি, না হলে ভুল ছবি। তুমি যত ভালোই দেখতে হোক না কেন, তাহলে ভুল ছবি। আর এটা দেখতে যতই খারাপ হোক না কেন, তোমার আঁকতে গিয়ে যতই খারাপ লাগুক না কেন দেখতে, তবুও সেটা সাইন্টিফিক ছবি। ঠিক আছে, শুধু মাইনরের সঙ্গে মাইনর গ্রুপকে ফিক্স রাখতে হবে, মেজরের সঙ্গে মেজর গ্রুপকে অল্টারনেটে ফিক্স রাখতে হবে। ওকে, তাহলে এটা মেজর হলো। তাহলে পরেরটা অবভিয়াসলি আবারও মেজর গ্রুপ। এবার একটা মেজরের সঙ্গে অল্টারনেটে যে মেজর রয়েছে, একটা মেজরের সঙ্গে পরের যে মেজর গ্রুপ রয়েছে, বা একটা মাইনরের সঙ্গে পরের মাইনর, ওটা দিলাম না, তাহলে মাইনরের সঙ্গে মাইনর অথবা মেজরের সঙ্গে মেজর, এর মধ্যেকার দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। বিডিএন এর ক্ষেত্রে এর মাঝে বেসের সংখ্যা টোটাল 10, বেস পেয়ারও বলতে পারো। তার মানে এখানে ধরো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ইচ্ছা করে দিলাম ছটা, যাতে এটা বোঝা যায় যে এটাই 5 এটাই 5 নয়। আমি বোর্ডে এক্স্যাক্টলি এগুলোই বলেছিলাম, এটা 5 এটা 5 নয়, নাহলে তুমি দিতেই পারো, তাহলে সেখানে 10টা। তাহলে মাইনর টু মাইনর অথবা মেজর টু মেজরে 10টা আছে, এই লুপে 5টা এই লুপে 5টা এমন নয়, কারণ লুপ গুলো তো এক্স্যাক্টলি নয় এইভাবে। তাহলে দুটো বেসের মধ্যে পরস্পর দূরত্ব আসছে 3.4 অ্যাংস্ট্রম। আবারও বলছি, শুধুমাত্র বিডিএন এর ক্ষেত্রে প্রযোজ্য। এগুলোই এ বি আর জেড ডিএনএ এর পার্থক্য, যখন আমরা বোর্ড এক্সামের জন্য পড়ি, তখন এই পার্থক্য গুলোকে দেখানো হয় বা লিখতে হয়। ঠিক আছে, এই এই জায়গাগুলোতে বেসিক ডিফারেন্স গুলো আছে ওই ডিএনএ গুলোর ক্ষেত্রে। তাহলে এটা হলো, তার মানে দুটো বেসের মধ্যে দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের কখন লাগবে, যখন আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমস করানো হয় ডিএনএ এর ক্ষেত্রে, সেই সময় কিন্তু এই দুটো বেসের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা 3.4 অ্যাংস্ট্রম, সেটা আমাদের জানতে হয়। কারণ যত নিউমেরিক্যাল প্রবলেমস আছে, তোমাকে ভাবার কোনো দরকার নেই যে 6 রকম ডিএনএ ওইসব মনে রাখতে হবে না, শুধু বিডিএনএটাই মনে রাখতে 3.4। পার্থক্য লেখার সময় তোমার মনে রাখতে হতে পারে
কিন্তু তোমার নিউমেরিক্যাল প্রবলেমস করার সময় কখনো কিছু মনে রাখতে হবে না, শুধু 3.4 অ্যাংস্ট্রম দুটো বেসের মধ্যে দূরত্ব, এটা মনে রাখলেই চলে। তার মানে এটা যদি এ হয়, এটা যদি জি হয়, এটা যদি সি হয়, তাহলে এ এর সঙ্গে জি এর দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, একইভাবে জি এর সঙ্গে সি এর দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, এটাই বলা হচ্ছে, আর কিছু না। ওকে, এটা হয়ে গেল। এবার যদি একটা স্ট্র্যান্ডে এ থাকে, তাহলে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড যেটা, সেটাতে টি থাকবে আমরা জানি, আর এখানে জি থাকলে এখানে সি থাকবে, এখানে সি থাকলে এখানে জি থাকবে, এগুলো আমরা জানি। এবার ওয়াটসন ক্রিক বলছেন যে এ এর সঙ্গে টি সর্বদা ডবল হাইড্রোজেন বন্ড এবং জি এর সঙ্গে সি সর্বদা ট্রিপল হাইড্রোজেন বন্ডে যুক্ত থাকে। এটাকে বলা হচ্ছে ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং মডেল। আবারও দেখতে এগুলো দূরত্বটা দেখে মনে হতে পারে যে অনেক আগে পরে হয়ে যাচ্ছে বা এটা ওটা, এসব কিছু না। যেহেতু 20 অ্যাংস্ট্রমের গ্যাপ, মাঝখানে একটা অ্যাক্সিস কে ধরলে সেই অ্যাক্সিস বরাবরই বেসের পেয়ারিং গুলো আছে, সুতরাং দেখতে এরকম লাগতে পারে কিন্তু বিষয়গুলো কিছুই না। এইবার দেখো চারগফ এখানে হেল্প করেছিলেন না, চারগফ বলেছিলেন যে পিউরিন ইকুয়াল টু পিরিমিডিন। চারগফের রুল এটাই ছিল। তার মানে এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি, বা এটাই এ প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়াল টু 1। এটা চারগফ বলে হেল্প করেছিলেন ওয়াটসন ক্রিককে। দেখো অনেক সময় আমাদের এটাই মনে হয় এ আর টি এর সঙ্গে যেহেতু সবসময় বেশ দোস্তিটা বেশি আছে, সেই জন্য এ এর সঙ্গে সি, এ এর সঙ্গে টি, তার সঙ্গে জি এর সঙ্গে সি, এটা ইকুয়াল টু দেওয়া হয়। এটা একটা অপশন থাকবে পরীক্ষায়, যে নিম্নলিখিত কোনটি চারগফের সূত্র। এবার ঘুরিয়ে ফিরিয়ে দেবে, তার মধ্যে অবশ্যই এইগুলো থাকবে। তো অনেক ছেলেই কিন্তু এই জায়গায় টিক মারে, এই তো অভ্যাস হয়ে যায়, এস এ টির সঙ্গে সবসময় বন্ডিং এ থাকে, তো সেই জন্য অভ্যাসটা দাঁড়িয়ে যায় আর কি। কিন্তু এটা করলেই আমরা বুঝতে পারি যেটা ভুল। সেটাও আমরা বোর্ডে একই রকম দেখিয়েছিলাম। ধরো কোন একটা ডিএনএ তে 5টা এ থাকলে তাহলে টি থাকবে 5টা। এবার ধরো আমি জি এর সংখ্যাটা সাপোজ 7 ধরলাম, তাহলে সিও থাকবে 7, তাহলে এটা সমান হতে হয়। এটা কি কখনো সমান হতে পারে? নয়। সুতরাং এটা নয়। তার মানে এটা করলেই এটা আসছে, কারণ এখানে 5 7 5 7 করলে এখানে এক আসছে। ওকে, চারগফের রুল এই দুটি, এই বিষয়টি হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি জিনিস আমাদের লাগবে, যত রকমের নিউমেরিক্যাল প্রবলেম সবকিছু হয়ে যাবে শুধুমাত্র এইটা আর এটা জানা থাকলে, কিচ্ছু আটকাবে না। আর বেসিক জিনিস তো জানতেই হচ্ছে। বোঝা গেল? তো ওয়াটসন ক্রিকের যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, তাতে এই আছে, আর কিছু নেই।